আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। গাজায় গণহত্যার প্রতিবাদে পদত্যাগ করলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী। বাখমুতের মতো লড়াইয়ের মাধ্যমে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি বা বিস্তৃতি ঘটতে পারে। 15 ফেব্রুয়ারি দুপুরের মধ্যে হামাস সব জিম্মিদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিল, ট্রাম্প। ইরানে ইসলামী প্রজাতন্ত্রের বিরোধী নেতা কে এই রেজা পাহলবি। ইন্টারনেট বন্ধের আড়ালে ইরানে হত্যাযজ্ঞের শঙ্কা নোবেলজয়ী শিরিন এবাদির। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফিলিস্তিনের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং গাজার চলমান সংকটের প্রেক্ষাপটে দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ সাতায়েহের পদত্যাগ একটি বড় ধরনের পরিবর্তন হিসাবে দেখা হচ্ছে। আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পিএ গাজা এবং পশ্চিম তীরের প্রশাসনিক দায়িত্ব পালন নিয়ে আন্তর্জাতিক চাপের মুখে ছিল। প্রধানমন্ত্রী সাতায়েহ তার পদত্যাগপত্র প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে জমা দিয়েছেন এবং এর পেছনে তিনি মূলত গাজায় চলমান অমানবিক পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করেছেন। তিনি মনে করেন যে বর্তমান অবস্থায় একটি ঐক্যবদ্ধ জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করা জরুরি হয়ে পড়েছে, যা গাজার পুনর্গঠন এবং ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় আরও শক্তিশালী ভূমিকা পালন করতে পারবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই পদত্যাগের মাধ্যমে ফিলিস্তিনি রাজনীতিতে এক নতুন মোড় আসতে পারে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলো ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সংস্কার করার জন্য ক্রমাগত চাপ দিচ্ছিল, যাতে তারা যুদ্ধের পর গাজার শাসনভার গ্রহণ করতে পারে। সাতায়ের এই সিদ্ধান্ত মূলত সেই সংস্কার প্রক্রিয়ারই একটি অংশ বলে মনে করা হচ্ছে, যা ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করার চেষ্টা করছে। তবে মাঠ পর্যায়ের চিত্রটা অনেক বেশি জটিল, কারণ গাজার ধ্বংসযজ্ঞ এবং মানবিক বিপর্যয় এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সাধারণ মানুষের জীবন রক্ষা করাই এখন প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আপনারা যদি মনে করেন এই ধরনের আন্তর্জাতিক খবরগুলো আপনাদের সচেতন হতে সাহায্য করছে, তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সাতায়েহের পদত্যাগ কি আসলেও কোনো শান্তি বয়ে আনবে, নাকি এটি কেবল একটি রাজনৈতিক কৌশল, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। পশ্চিম তীরের অর্থনীতি এবং নিরাপত্তা বজায় রাখতেও সাতায়েহের সরকার বেশ কঠিন সময় পার করছিল, আর গাজার পরিস্থিতি তো পুরো বিশ্বের চোখের সামনে। এই পদত্যাগের ফলে এখন একটি টেকনোক্র্যাট বা বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে নতুন সরকার গঠনের গুঞ্জন শোনা যাচ্ছে, যারা কোনো নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন না করে বরং পুরো জাতির কল্যাণে কাজ করবে। গাজার পুনর্গঠন প্রক্রিয়ায় এই নতুন প্রশাসনিক কাঠামো কতটা কার্যকর হবে তা সময়ই বলে দেবে। তবে বর্তমানের এই টালামাটাল অবস্থায় ফিলিস্তিনি নেতৃত্ব বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। ইউক্রেন যুদ্ধের ময়দানে বাখমুত শহরটি এখন কেবল একটি ভৌগোলিক স্থান নয়, বরং এটি হয়ে উঠেছে জয় পরাজয় এবং সাহসিকতার এক প্রতীক। সামরিক বিশ্লেষকরা বলছেন যে বাখমুতের মতো দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী লড়াইগুলোই শেষ পর্যন্ত ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করে দিতে পারে। বাখমুত দখল বা রক্ষার লড়াই যেভাবে মাসের পর মাস ধরে চলছে, তাতে উভয় পক্ষই তাদের সর্বোচ্চ শক্তি এবং জনবল নিয়োগ করেছে, যা যুদ্ধের ইতিহাসে একটি বিরল ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই লড়াই কেবল একটি শহরের নিয়ন্ত্রণের জন্য নয়, বরং এটি প্রতিপক্ষের মনোবল ভেঙে দেওয়ার এবং সামরিক সক্ষমতা ক্ষয়ের একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। যদি এই ধরনের লড়াই আরও দীর্ঘায়িত হয়, তবে তা যুদ্ধের পরিধিকে কেবল ইউক্রেনের সীমানার মধ্যে সীমাবদ্ধ না রেখে পুরো ইউরোপ বা বিশ্বের অন্যান্য অঞ্চলেও প্রভাব ফেলতে পারে। ইউক্রেনীয় বাহিনী যেভাবে পশ্চিমা আধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করে প্রতিরোধ গড়ে তুলছে এবং রুশ বাহিনী যেভাবে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে, তাতে স্পষ্ট যে কোনো পক্ষই সহজে পিছু হটতে রাজি নয়। তবে এই ধরনের মিট গ্রাইন্ডার বা জনবল ক্ষয়কারী যুদ্ধ দীর্ঘকাল চললে উভয় দেশের অর্থনীতি এবং সামরিক কাঠামো ভেঙে পড়ার ঝুঁকি থাকে। আপনারা যারা নিয়মিত বিশ্ব রাজনীতি পর্যবেক্ষণ করেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই লড়াইয়ের ফলাফল কেবল ইউক্রেন নয়, বরং ন্যাটোর কৌশলের ওপরও বড় প্রভাব ফেলবে। বাখমুতের পতনের সম্ভাবনা বা সেখানে ইউক্রেনের টিকে থাকা উভয়ই যুদ্ধের পরবর্তী ধাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক বিশেষজ্ঞ মনে করেন যে বাখমুত থেকে শিক্ষা নিয়ে রুশ বা ইউক্রেনীয় বাহিনী তাদের যুদ্ধের ধরনে পরিবর্তন আনতে পারে।
যা যুদ্ধের সমাপ্তি দ্রুত করতে পারে অথবা একে আরও ভয়াবহ রূপ দিতে পারে। আপনারা আমাদের এই বিশ্লেষণ সম্পর্কে কি ভাবছেন? যুদ্ধ কি আসলেই বাখমুতের মতো আরও ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে, নাকি আলোচনার মাধ্যমে শান্তির পথ বের হবে? এই যুদ্ধে ব্যবহৃত ড্রোন প্রযুক্তি এবং আর্টিলারি হামলা আধুনিক যুদ্ধের সম্মাই বদলে দিয়েছে। বাখমুতের প্রতিটি ইটের নিচে এখন ধ্বংসের ছাপ, অথচ এক সময় এটি একটি শান্ত ও সমৃদ্ধ শহর ছিল। যুদ্ধের এই বিস্তৃতি যদি বন্ধ না হয়, তবে এর প্রভাব বিশ্ব অর্থনীতি এবং খাদ্য নিরাপত্তার উপর আরও দীর্ঘস্থায়ী হবে, যা উন্নয়নশীল দেশগুলোর জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার স্বভাবসুলভ কঠোর এবং আল্টিমেটামধর্মী বক্তব্যের মাধ্যমে বিশ্ব রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছেন। তিনি সম্প্রতি এক বক্তব্যে দাবি করেছেন যে আগামী 15ই ফেব্রুয়ারি দুপুরের মধ্যে যদি হামাস তাদের কাছে থাকার সমস্ত জিম্মিদের মুক্তি না দেয়, তবে সম্ভাব্য বা চলমান যুদ্ধবিরতির সমস্ত প্রচেষ্টা বাতিল করা উচিত এবং যুদ্ধের গতি আরও বৃদ্ধি করা প্রয়োজন। ট্রাম্পের এই ধরনের মন্তব্য আন্তর্জাতিক কূটনীতিতে এক ধরনের অস্থিরতা তৈরি করেছে, কারণ যখন মধ্যস্থতাকারী দেশগুলো যেমন কাতার এবং মিশর একটি টেকসই যুদ্ধবিরতির জন্য কাজ করছে, তখন এমন চরমপন্থী অবস্থান আলোচনার পরিবেশকে নষ্ট করতে পারে বলে অনেকে মনে করছেন। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নিজেকে একজন শক্তিশালী নেতা হিসেবে উপস্থাপন করতে চাইছেন এবং তিনি বারবার বলছেন যে তার সময়ে মধ্যপ্রাচ্যে শান্তি ছিল। তবে 15ই ফেব্রুয়ারির এই সময়সীমা কেন তিনি নির্ধারণ করলেন তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। জিম্মিদের মুক্তি একটি অত্যন্ত মানবিক এবং স্পর্শকাতর বিষয়, যা নিয়ে পরিবারগুলো দীর্ঘদিন ধরে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। ট্রাম্পের এই হুঁশিয়ারি কি আসলেও হামাসের ওপর চাপ সৃষ্টি করবে, নাকি এটি যুদ্ধের আগুনকে আরও উস্কে দেবে, তা নিয়ে বিতর্ক তুঙ্গে। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা নিয়মিত এই ধরনের ব্রেকিং নিউজ এবং গভীর বিশ্লেষণ আপনাদের সামনে নিয়ে আসি। ট্রাম্পের এই অবস্থান মূলত তার আমেরিকা ফার্স্ট নীতির প্রতিফলন, যেখানে তিনি দেখাতে চাইছেন যে আমেরিকার সমর্থন ছাড়া কোনো আন্তর্জাতিক চুক্তি বা সমঝোতা টেকসই হবে না। তবে বর্তমান বাইডেন প্রশাসন এই ধরনের আল্টিমেটামকে সরাসরি সমর্থন না করলেও জিম্মি মুক্তির বিষয়ে কঠোর অবস্থান বজায় রেখেছে। মধ্যপ্রাচ্যের এই জটিল সমীকরণে ট্রাম্পের প্রভাব এখনও ফুরিয়ে যায়নি, তা তার এই বক্তব্য থেকেই স্পষ্ট। যদি নির্ধারিত সময়ের মধ্যে জিম্মিরা মুক্তি না পায়, তবে ট্রাম্পের এই ঘোষণা কি মার্কিন পররাষ্ট্রনীতিতে কোনো বড় পরিবর্তন আনবে? অনেক বিশ্লেষক মনে করেন এটি কেবল একটি রাজনৈতিক বাগাড়ম্বর, কিন্তু বাস্তব পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে কোনো পক্ষই একে হালকাভাবে নিতে পারছে না। গাজার সাধারণ মানুষ যারা যুদ্ধের মধ্যে আটকে আছে, তাদের জন্য প্রতিটি দিনই এখন যন্ত্রণার এবং অনিশ্চয়তার। ইরানের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং দীর্ঘস্থায়ী অস্থিরতার মাঝে যে নামটি বারবার সামনে আসছে তিনি হলেন রেজা পাহলভি। ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির বড় ছেলে রেজা পাহলভি বর্তমানে বিদেশে নির্বাসিত জীবনযাপন করলেও ইরানের ভেতরে এবং বাইরে তার একটি শক্তিশালী অনুসারী গোষ্ঠী তৈরি হয়েছে। তিনি নিজেকে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের প্রধান বিরোধী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন এবং তার লক্ষ্য হল ইরানে একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। রেজা পাহলভি বারবার বলছেন যে তিনি রাজতন্ত্র ফিরিয়ে আনতে চান না, বরং জনগণের ভোটের মাধ্যমে একটি শাসন ব্যবস্থা গঠন করতে চান যেখানে মানবাধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত হবে। ইরানে সাম্প্রতিক সময়ে যে হিজাব আন্দোলন এবং অর্থনৈতিক কষ্টের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছিল, সেখানে অনেক আন্দোলনকারী পাহলভি আমলের কথা স্মরণ করেছেন, যা রেজা পাহলভিকে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তবে তার সমালোচনাও কম নয়। অনেক ইরানি মনে করেন যে তার বাবার শাসনামলে যে একনায়কতন্ত্র ছিল, তার উত্তরাধিকারী হিসেবে তিনি কতটা গণতান্ত্রিক হতে পারবেন তা নিয়ে সন্দেহ রয়েছে। তবুও বর্তমানে ইরানের বর্তমান সরকারবিরোধী শক্তির মধ্যে তিনি সবচেয়ে পরিচিত মুখ। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও তিনি ইরানের বিকল্প নেতৃত্বের একটি ছবি তুলে ধরার চেষ্টা করছেন। আপনারা রেজা পাহলভি সম্পর্কে কি জানেন? তিনি কি পারবেন ইরানের ভবিষ্যৎ পরিবর্তন করতে? কমেন্টে আমাদের জানান। রেজা পাহলভি নিয়মিতভাবে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ভাষণ দিচ্ছেন এবং ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞার দাবি জানাচ্ছেন, যাতে বর্তমান সরকার দুর্বল হয়ে পড়ে। তিনি বিশ্বাস করেন যে ইরানের জনগণের মধ্যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা আর দমানো সম্ভব নয়। তবে ইরানের শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা এবং রেভলিউশনারি গার্ডের উপস্থিতিতে তার এই আন্দোলন বাস্তবে কতটা সফল হবে তা নিয়ে সংশয় রয়েছে।
নির্বাসিত এই নেতার আহ্বানে ইরানি প্রবাসীরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করলেও দেশের অভ্যন্তরে তার প্রভাব ঠিক কতটা গভীর তা পরিমাপ করা কঠিন। তবুও ইরানের বর্তমান সংকটে রেজা পাহলভি একটি অনিবার্য নাম হিসেবে টিকে আছেন এবং বিশ্ব মিডিয়া তাকে নিয়ে প্রতিনিয়ত বিশ্লেষণ করছে। ইরানের প্রখ্যাত মানবাধিকার কর্মী এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিরিন এবাদি সম্প্রতি এক ভয়াবহ শঙ্কা প্রকাশ করেছেন, যা বিশ্ববাসীকে নাড়িয়ে দিলেছে। তিনি দাবি করেছেন যে ইরানি কর্তৃপক্ষ বর্তমানে ইন্টারনেটের ওপর যে কঠোর নিয়ন্ত্রণ এবং ব্ল্যাকআউট আরোপ করছে তার আড়ালে বড় ধরনের কোনো হত্যাকাণ্ড বা দমনপীড়নের পরিকল্পনা থাকতে পারে। শিরিন এবাদির মতে, যখনই কোনো স্বৈরাচারী সরকার বহির্বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, তখনই তারা ভেতরে এমন সব অপরাধ সংগঠন করে যা সাধারণ সময়ে সম্ভব নয়। ইরানের সাম্প্রতিক বিক্ষোভগুলোর সময় দেখা গেছে যে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়ে আন্দোলনকারীদের ওপর কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে না পারে। শিরিন এবাদি আন্তর্জাতিক মহলের কাছে আবেদন জানিয়েছেন যাতে তারা ইরানের এই ডিজিটাল ব্ল্যাকআউটের বিরুদ্ধে সোচ্চার হয় এবং ইরানি জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করে। তথ্য ও প্রযুক্তির এই যুগে ইন্টারনেট বন্ধ করা মানে হল একটি জাতিকে অন্ধ করে রাখা এবং তাদের কণ্ঠস্বর কেড়ে নেওয়া। এই পরিস্থিতি কেবল মানবাধিকারের লঙ্ঘন নয়, বরং এটি একটি সম্ভাব্য মানবিক বিপর্যয়ের আগাম সংকেত। আপনাদের কি মনে হয়, ইন্টারনেট বন্ধ করে কি কোনো আন্দোলন চিরতরে দমন করা সম্ভব? আমাদের ভিডিওটি শেয়ার করে সচেতনতা বাড়াতে সাহায্য করুন। শিরিন এবাদি দীর্ঘদিন ধরে ইরানের বিচার ব্যবস্থার ত্রুটি এবং নারীদের অধিকার নিয়ে কাজ করছেন, তাই তার এই সতর্কবার্তাকে বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। তিনি আরও বলেছেন যে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত না হলে ইরানের ভেতরে আসলে কি ঘটছে তা কেউ জানতে পারবে না এবং অপরাধীরা পার পেয়ে যাবে। ডিজিটাল অন্ধকার এই সময় একটি বড় অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা আধুনিক স্বৈরতন্ত্রের একটি নতুন রূপ। ইরানি তরুণ প্রজন্ম, যারা প্রযুক্তিতে অত্যন্ত দক্ষ, তারা এই বাধা পেরিয়ে তথ্য পাঠানোর চেষ্টা করলেও রাষ্ট্রীয় শক্তির কাছে তারা বারবার বাধাগ্রস্ত হচ্ছে। শিরিন এবাদির এই উদ্বেগ কেবল ইরানের জন্য নয়, বরং বিশ্বের যে কোনো দেশের জন্য একটি সতর্কবার্তা, যেখানে সংবাদপত্রের স্বাধীনতা এবং ইন্টারনেটের অধিকার খর্ব করা হচ্ছে। আমরা আশা করি বিশ্ব নেতৃবৃন্দ এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন এবং কোনো বড় ধরনের রক্তপাত ঘটার আগেই ইরানকে একটি গণতান্ত্রিক ও স্বচ্ছ আলোচনার পথে ফিরিয়ে আনবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।